রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে বিরোধী দলের মতামত। ডিসেম্বরের মধ্যে কৃষক কার্ডের পূর্ণাঙ্গ তালিকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। চলছে ব্যাংক হিসাব খোলার কাজ। নিরাপদ পানি নিশ্চিতে বিশেষজ্ঞদের সহায়তা কামনা। 5 আগস্ট ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা জোরদার। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। দেশে ফিরলেই হবেন গ্রেফতার। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা দেখছে জামায়াত। ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা প্রতিহতের ডাক। সরকার সঠিক পথে না এলে ফ্যাসিস্টের পরিণতির হুঁশিয়ারি। এবং জগন্নাথ ঢাকা কলেজ, কবি নজরুল সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল শিবির উত্তেজনা। দেখছিলেন শিরোনাম। সময় সংবাদের সঙ্গে আছে আইরিনা আয়াত। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অনুষ্ঠিত হল সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক। বিএনপি সরকার পূর্ণাঙ্গভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে এ কথা বলেন কমিটির প্রধান। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারে বিশেষজ্ঞ ও পেশাজীবীদের সঙ্গেও বৈঠক হবে বলেও জানান তিনি। বিশেষ কমিটিতে এখনও বিরোধী দলের অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংশোধন না সংস্কার, এই বিতর্কের মধ্যেই 13 জুলাই সংসদে পাশ হয় 12 সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, যার প্রধান করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। আইনমন্ত্রী, চিফ হুইপ সহ অন্যদের রাখা হয় কমিটিতে। তবে সংশোধনে আপত্তি জানায় বিরোধী দল। সংস্কারের দাবিতে সেদিন ওয়াকআউট করেন তারা। মঙ্গলবার প্রথম দিনের মতো বসে বিশেষ কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অংশ নেন আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর সহ অন্যান্য সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবেন। জুলাই গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছেন সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলোচনা করব। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারে বিশেষজ্ঞ এবং পেশাজীবীদের সঙ্গে বিশেষ কমিটি বৈঠক করবে বলেও জানান কমিটির প্রধান। সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। তো এইভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সবকিছু আমরা ধারণ করতে চাই। পরে আইনমন্ত্রী জানান, সংস্কার প্রস্তাবগুলোকে সাংবিধানিক প্রক্রিয়ায় সংশোধন করা হবে। জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। সংবিধান সংশোধনে জুলাই সনদে বিএনপির একমত হওয়া বিষয়গুলো ছাড়াও নির্বাচনী ইশতেহারের অন্যান্য বিষয়েও বাস্তবায়ন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে কৃষক কার্ডের পূর্ণাঙ্গ তালিকা স্বচ্ছ ও নির্ভুলভাবে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাংক হিসাব খোলা সহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে দেয়া হবে কৃষক কার্ড। এদিকে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে নাগরিকদের জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত মহাসাগরীয় মার্কিন নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরই নানা পদক্ষেপ নেয় বর্তমান সরকার। এর আওতায় কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষক কার্ড বিতরণ শুরু হয় বছরের শুরুর দিকেই।
কৃষকের অধিকার নিশ্চিতে করণীয় ঠিক করতে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে নির্ভুল ও স্বচ্ছভাবে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেন সরকার প্রধান তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়নে জোর দেন তিনি। চলতি অর্থ বছরে 43 লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। পরবর্তী 3 বছরের মধ্যে 2 কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন সরকার প্রধান তারেক রহমান। এ সময় পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টেফেন টি কোহলার। এ সময় মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। বৈঠকে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতি নিয়েও আলোচনা হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলে শেখ হাসিনাকে ফাঁসির আসামি হিসেবে গ্রেফতার করার পর ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। দুপুরে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও জানান, আদালতের নির্দেশ লঙ্ঘন করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত এই গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ জানিয়েও সমাধান না পেলে সামাজিক মাধ্যমে লিখতে সমস্যা নেই। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে দিল্লিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে ব্যবস্থা নেবে সরকার। দেশে ফিরলেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা গ্রেফতার হবেন জানিয়ে তিনি বলেন, তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। এ সময় গ্যাস সংকট ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ শিগগিরই শেষ হলে গ্যাসের সংকট কেটে যাবে। গ্যাসের এই সাপ্লাইটা যদি রেস্টোরড হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে এবং গ্যাসের যে সংকট আমরা ফেস করছি সেই সংকটটা আশা করি থাকবে না। তথ্য উপদেষ্টা আরও বলেন, বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ নিকটস্থ বিদ্যুৎ অফিসে জানিয়ে যদি সমাধান না হয় তবে বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরতে সমস্যা নেই। যার যার অভিযোগ আছে, আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি, কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করব, আমরা কথা বলবো। সাগরে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি অগ্নি দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে আমদানিকৃত গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে আসে। এর ফলে 2 সপ্তাহ ধরে রাজধানী সহ বিভিন্ন স্থানে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। অভিযোগে উল্লেখিত তারিখে আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কেউ যদি পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তাকে জনগণই প্রতিহত করবে। আয়নাঘরে ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতের শীর্ষ নেতারা। তবে এটি আসল বন্দিশালা নয়, প্রতীকী। মঙ্গলবার জাতীয় জাদুঘরে জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সেখানেই তুলে ধরা হয় ফ্যাসিবাদী আমলের নানা নির্যাতন নিপীড়নের স্মৃতি আর অভ্যুত্থানের ঘটনা প্রবাহ। অনুষ্ঠানে অভ্যুত্থানের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, বৈষম্য বিলোপের যে আকাঙ্ক্ষা জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তা পূরণ করতে হবে। জামায়াত আমির হুঁশিয়ারি দেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করবে। আমরা তাদেরকে
যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করবে। এর আগে রাজধানীর সিরডাপে আইআরডি আয়োজিত আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। একটি পক্ষ জুলাইয়ের ইতিহাস বিকৃত করছে বলেও অভিযোগ তার। 5 তারিখ যখন আমরা প্রেসিডেন্ট হাউসে গিয়েছিলাম, এক বড় দলের বড় নেতা আমাকে বললেন, কি হলো ভাই? আমি আপনি বলেন। দিস ইজ মিরাকল। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নাই। আমি বললাম যথার্থ, কিন্তু আমি পরে দেখি যে তারাই বলতে শুরু করলেন অমুক হলো এই আন্দোলনের মাস্টারমাইন্ড। আমি অবাক। সেই দিন বললেন কি, এখন বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের স্বার্থে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত তার দল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 বছরের মধ্যে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সব মামলার বিচার কাজ শেষ করতে চায় প্রসিকিউশন। চলতি মাসে 3টি রায় অপেক্ষমান রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মামলার অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, একই সঙ্গে তদন্ত চলছে সারা দেশে 3000-এর বেশি ক্রস ফায়ারের অভিযোগেরও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের মামলার অগ্রগতি নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, জুলাইয়ের সব মামলার বিচার আগামী 1 বছরের মধ্যে নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে প্রসিকিউশন। সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, কাজ করে যাচ্ছি। জুলাইয়ের মামলার পাশাপাশি গুম খুনের মামলাগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, সারা দেশে 3000-এর বেশি ক্রসফায়ারের অভিযোগ আছে, এগুলোর তদন্ত হচ্ছে। যারা ক্রসফায়ারের যে ঘটনা ঘটেছে সারা দেশে প্রায় 3000-এর অধিক, সেই মামলাগুলো আমরা ইনভেস্টিগেশন করছি। অনেকগুলো রিপোর্ট হয়েছে ইতিমধ্যে। আপনারা জানেন কক্সবাজারে যে কাউন্সিলের একরাম হত্যা, সেই মামলার বিচার কার্য আমরা শুরু করেছি। জুলাইয়ের মামলার পাশাপাশি গুম খুনের মামলাগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, সারা দেশে 3000-এর বেশি ক্রসফায়ারের অভিযোগ আছে, এগুলোর তদন্ত হচ্ছে। যে কয়টা মামলা ইতিমধ্যে আমাদের এপিল আছে, এজ এ হোল আমরা সবগুলো আপিলই আমরা শুনানির একটা উদ্যোগ নিচ্ছি। শেখ হাসিনার মামলা সহ ট্রাইব্যুনালের যতগুলো মামলার রায়ের পর আপিল হয়েছে তা দ্রুতই নিষ্পত্তির জন্য কাজ চলছে। দ্রুতই শুনানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। উনি কোথায় কিভাবে বলবেন, কি বলবেন না, কি করবেন না, আসলে এই বিষয়ে আমাদের এখতিয়ার বহির্ভূত কাজ, এটা আমরা কিছু বলতে পারবো না। এদিকে ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক হয়েছে মঙ্গলবার। এছাড়া গুম ও ক্রসফায়ারের 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাইদকে 10 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণের উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। কাল প্রধানমন্ত্রী তারেক রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরদিন উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। সচিবালয়ে এক ব্রিফিংয়ে সংস্কৃতি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এ তথ্য জানান। জাদুঘরে প্রবেশে প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য 50 টাকা আর শিশুদের 25 টাকা। শেখ হাসিনার প্রায় 1.5 দশকের আবাসস্থল ছিল গণভবন। 24-এর 5 আগস্ট তার পতনের পর বাসভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত সেই গণভবনেই গড়ে তোলা হয়েছে জাদুঘর। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার বিজয়ের স্মৃতিস্মরণে 5 আগস্টই উদ্বোধন হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন জুলাই জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিন 5 আগস্ট জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। 6 আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি প্রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনেক বেশি মানুষ একসাথে যদি এখানে ঢুকে যান, আমাদের জন্য এটা ম্যানেজ করা কঠিন হবে। সেজন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য স্লট হিসেবে আমরা দেব। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে কোনো দুর্নীতি হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংস্কৃতি মন্ত্রী। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকুক, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে এবং মামলার বিচার হবে।
জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে, তবে টিকিট কাটতে হবে অনলাইনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জানাবো জুলাইয়ের দিনলিপি। ৩৫ জুলাই সরকার পতনের এক দফা দাবিতে দেশ জুড়ে চলছিল অসহযোগ আন্দোলন, যার বিপরীতে এদিন ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মাঠে নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। পুরো দেশ পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে, প্রাণ হারান শতাধিক মানুষ। চলমান আন্দোলনকে জঙ্গি হামলা বলে আখ্যায়িত করে হাসিনা সরকার, কিন্তু তাতে বিচলিত হয়নি অভ্যুত্থানকারীরা, বরং ঘোষণা আসে মার্চ টু ঢাকা কর্মসূচির। কি ঘটেছিল জুলাইয়ের ঘটনাবহুল এই দিনে, বিস্তারিত থাকছে নাজমুস সালেহের রিপোর্টে। রক্তাক্ত জুলাইয়ের ৩৫ তারিখ, গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে রাজধানী ঢাকা পরিণত হয় যুদ্ধনগরীতে। দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র জনতার উপর গুলি ছুটতে দেখা যায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত আক্রমণে ৪ আগস্ট নিহত হয় শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। ঘোষিত হয় ৩ দিনের সাধারণ ছুটি। ওই দিন ঘোষণা করা হয় ৬ আগস্ট লং মার্চ টু ঢাকা, আর ৫ তারিখ দেওয়া হয় তুলনামূলক সফট কর্মসূচি। সমন্বয়করা বলছেন, একদিন হাতে সময় থাকায় ৫ আগস্ট বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা ছিল সরকারের। বিভিন্ন মাধ্যমে পাওয়া এসব তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত পরিবর্তনের আলোচনা শুরু হয় নিজেদের মধ্যে। আসিফ ভাই যখন হচ্ছে যে একদিন ৬ তারিখ দিল, তখন হচ্ছে আমি একটা বাসায় বসে আছি, ওখান থেকে হচ্ছে আমার কাছে দুজন ব্যক্তি আসলো। ব্যক্তি এসে বলতেছে যে ভাই, আমরা শুনতে পাচ্ছি হচ্ছে কি মানে কি যদি আমরা একটা দিন সময় দিই, সময় দিলে হচ্ছে শেখ হাসিনা সব কিছু গোছাই নেবে। কিন্তু হাসিনার যতগুলো পেটোয়া বাহিনী সবাইকে ঢাকায় আনার সিদ্ধান্ত সে কিন্তু নিয়েছিল। তো ওই ঘোষণা যদি আমরা না দিতাম, তাহলে যেটা হতো যে ঢাকা শহর একটি বড় রকমের ম্যাসাকার চালানোর পরিকল্পনা করতো শেখ হাসিনা। পরিকল্পনা নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে সমন্বয়করা। সবার সম্মতিতে সিদ্ধান্ত হয় ৬ আগস্ট নয়, ৫ আগস্ট পালিত হবে চূড়ান্ত কর্মসূচি লং মার্চ টু ঢাকা। আন্দোলনকারী এবং অনেকের পক্ষ থেকে প্রোগ্রাম প্রস্তাব দেওয়া হয়েছিল বিভিন্ন স্টেক হোল্ডার থেকে, যে ৬ তারিখের প্রোগ্রামটাই ৫ তারিখে নিয়ে আসতে হবে। তখন এটা নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ আলোচনা করেছি যে এটা চ্যালেঞ্জ হবে কিনা। তখন আমরা এটি আমাদের দলের তৎকালীন চেয়ারম্যানকে জানিয়েছিলাম। তখন উনি আমাদেরকে বলেছেন, হ্যাঁ, মহাসচিবের সাথে ওনার কথা হয়েছে, আমাদের পক্ষ থেকে যেন আমরা ওকে বলে ফেলি। ৬ তারিখে দেওয়ার প্ল্যান করতেছিল, একদিন গুছায় তারা চিন্তা করতেছিল যে ঘোষণা করবে, কিন্তু আমাদের এখানে বক্তব্য ছিল যে অলরেডি আমরা রাস্তায় নেমে গেছি। তাদের একটা ভয় ছিল, ভাই লোকজন আসবে কিনা, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা বললাম যে অবশ্যই আমরা একবারে সর্বশক্তি নিয়ে ঝাঁপাই পড়তেছি। তো যেটা ছিল যে হ্যাঁ, তারাও একটু কনফিডেন্স পায়, আচ্ছা ঠিক আছে তাহলে ঘোষণা করা যায়। এভাবে করে ৫ তারিখে ঘোষণা করে দেওয়া হয়। ৬ তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। ইতিহাসের সেই যুগান্তকারী ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলছেন, ফ্যাসিবাদ পতনের চূড়ান্ত টার্নিং পয়েন্ট ছিল সেই দিন। ওই সময় চান্স নেওয়ার আসলে সুযোগ ছিল না, কারণ একবার ফেল করলে স্ট্র্যাটেজিক্যালি পরে আর উঠে দাঁড়ানোর সুযোগ হতো না আর কি। হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলা হতো, এবং ফেল করলে আমাদেরকেও আলটিমেটলি হয়তো হত্যা করে ফেলা হতে পারত। সেই জন্য পরে কর্মসূচিটা আমি পূর্ববর্তী কর্মসূচি ঘোষণা করার ২-৩ ঘন্টার মধ্যে আবার চেঞ্জ করে একদিনে গিয়ে নিয়ে আসি। ৩৫ জুলাই সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। পরশু নয়, আগামীকালই লং মার্চ টু ঢাকা। ৪ আগস্ট এই একটি মাত্র ঘোষণায় ৫ আগস্ট ঢাকার সমস্ত রাজপথ গিয়ে মিশেছিল গণভবনের মোহনায়, যার ফলশ্রুতিতে চূড়ান্তভাবে পতন হয় ১৭ বছরের ফ্যাসিবাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী, ২ মন্ত্রীর সঙ্গে বৈঠক। দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক চুক্তি সই, শুল্ক সুবিধা পাবে ৯৭% পণ্য।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল ও ঢাকা আলিয়া সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দল ও ছাত্র শিবির উত্তেজনা। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আলী আরিফ, ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ সহ বেশ কয়েকজন আহত হন। এদিকে ঢাকা কলেজ শিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেক আহত হয়েছেন। এছাড়া ঢাকা আলিয়া ও কবি নজরুল কলেজেও উত্তেজনা তৈরি হয়। এদিকে একই সময়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ঘিরে আবারও থমথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 144 ধারা জারি সহ সার্বিক সহযোগিতা চেয়ে পুলিশের কাছে আবেদন জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান। তবে মহানগর পুলিশ বলছে, আবেদন যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে প্রশাসন। সোমবার জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিং নামে ফেস্টুন ঘিরে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষ বাধে। আহত হন অন্তত 10 জন। এর জেরে বিকেলে একই স্থানে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্র শিবির ও ছাত্র দল। এরই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারির আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। সুবিধাজনক সময়ে রিয়াদ সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই বৈঠক নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিয়োগ, বিনিয়োগ ও শ্রম বাজার সম্প্রসারণে ইতিবাচক সৌদি সরকার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোট গড়ছে সৌদি আরব। এই উদ্যোগে নীতিগতভাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের। জোট গঠন প্রক্রিয়ার মধ্যেই ঢাকায় 2 দিনের সফরে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল করিম আল খুরাইজি মঙ্গলবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর এবং উচ্চ পর্যায়ের নিবিড় যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আল খুরাইজি। এ সময় আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে আলোচনা করেন তারা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, সুবিধাজনক সময়ে সৌদি সফরে যাবেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি ক্রাউন প্রিন্সকেও। আগ্রহ আছে যাবার, একটা সুটেবল টাইমে 2 দেশের আলোচনার ভিত্তিতে অবশ্যই সেই ভিজিট হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য কিন্তু ওনারা এসেছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্য। প্রতিমন্ত্রী বলেন, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগ এবং শ্রমবাজার সম্প্রসারণ নিয়েও ইতিবাচক সৌদি সরকার। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য, স্কিলড লেবার নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। খুব শীঘ্রই সৌদি আরবে একটি জয়েন্ট মিটিং অনুষ্ঠিত হবে ইনভেস্টমেন্ট নিয়ে, যেখানে আমাদের বিডার চেয়ারম্যান সহ অনেকে অংশগ্রহণ করবেন, এবং বাংলাদেশে একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং শীঘ্রই হবে, এই বছরই হবে। সৌদিতে থাকা প্রায় 70,000 রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু নিষ্পত্তির পথে রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই করেছে বাংলাদেশ। সকালে সচিবালয়ে 2 দেশের মধ্যে চুক্তি সই হয়। এর মধ্য দিয়ে 97% পণ্য ও সেবা অগ্রাধিকার শুল্ক নীতিতে সুবিধা পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর বাংলাদেশে 87% পণ্য রফতানিতে বিশেষ শুল্ক সুবিধা পাবে দক্ষিণ কোরিয়া। আরও জানান, এই চুক্তি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাতে সহায়ক হবে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য বাংলাদেশের, যা অর্জনে বাড়াতে হবে রফতানি পণ্য ও গন্তব্য এবং বিদেশি বিনিয়োগ। South Korea
সেই বাস্তবতা মাথায় রেখে মঙ্গলবার সকালে সচিবালয়ে সিউলের সঙ্গে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সই করে ঢাকা। বাণিজ্যমন্ত্রী জানান, সব দিক বিবেচনা করে করা এই চুক্তির সুফল আগামী কয়েক দশক পাবে বাংলাদেশ। আমাদের এলডিসি পরবর্তী এবং $3 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইউহান কু জানান, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখবে তার দেশ। From here to expand our partnership and trade and investment, we need this kind of a legal framework to protect this investment and also enhance transparency and make it much more business friendly. In that way, I think Korean companies can, more willing to come to Bangladesh, set up production base here. এই চুক্তির ফলে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য রফতানিতে বড় সুবিধা পাওয়া যাবে। বিপরীতে দক্ষিণ কোরিয়ার কৃষি পণ্য এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা পাবে বলে জানানো হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক চুক্তি এলডিসি উত্তরণের পথ মসৃণ করতে সহায়ক হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে সুফল নিশ্চিতে সরকারি বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। MSRFN এর রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $139 কোটি, যেখানে বাংলাদেশের আমদানির পাল্লাই ভারী। তবে সেপা চুক্তির আওতায় তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, পাট ও পাট পণ্য সহ বিভিন্ন রপ্তানি পণ্যে দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশে বাড়বে কোরিয়ান বিনিয়োগ, অন্তর্ভুক্ত হবে প্রযুক্তি সহায়তা, শুল্কায়ন প্রক্রিয়া সহ বন্দরে পণ্য দ্রুত খালাসের মতো নানা বিষয়। কোরিয়ার প্রোডাক্টও এখানে বেশি আসবে, কোরিয়ার টেকনোলজি এখানে আসবে, কোরিয়া থেকে ইনভেস্টমেন্ট যারা করতে চায় ইনভেস্টর তারাও আসবে। আর আমাদের যেসব এক্সপোর্ট করি, গার্মেন্টস, হ্যান্ডিক্রাফটস, ফ্রোজেন ফিশ, এগুলো আমরা কিন্তু ভালো মার্কেটটা পেয়ে যাবো, কারণ অন্যান্য দেশ থেকে আমাদের যদি ইম্পোর্ট করে তাহলে আমাদের ডিউটিটা কম দিতে হবে তাদেরকে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়িক অংশীদারদের যুক্ত করে নিশ্চিত করতে হবে চুক্তির সুফল। পুরোপুরি এটাকে যদি উন্মুক্তভাবে আলোচনার সুযোগ নিয়ে এটার যারা অংশীজন আছে তাদের সাথে যদি আলোচনার ভিত্তিতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে এটা বড় সুযোগ থাকবে এটা সফলতার ক্ষেত্রে। নেপালের সঙ্গেও বাণিজ্য চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তালিকায় আছে প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নও। MSRFN, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সংলাপ নাকচ করায় মোস্তফা প্রশাসনকে প্রতারক আখ্যা ট্রাম্পের, আবারও হামলার হুঁশিয়ারি, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয় সাফ জানালো তেহরান। গ্যাস সংকটের ভোগান্তি কাটছেই না। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী সিএনজি। এতে বিপাকে যানবাহনের চালকেরা। গ্রাহকদের দুর্ভোগের পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির মুখে পাম্পগুলো। সংকট নিরসনে সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায় হতাশ পাম্প মালিকরা। রাজধানীর মধুবাগের বাসিন্দা ইদ্রিস আলীর সংসার চলে সিএনজি অটোরিকশা চালিয়ে। তবে সাম্প্রতিক গ্যাস সংকট শুরু হওয়ার পর থেকেই ভাটা পড়েছে তার আয় রোজগারে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে গিয়ে গ্যারেজ ভাড়াই মেটাতে পারছেন না তিনি। দুপুরবেলা ভাত খাওয়ার কয়েকদিন ধরে নাই, কি কমো আর যদি গ্যাস নিয়ে সিরিয়ালে দাঁড়াই তাহলে আর ভাত খাওয়া জোটে না। তো বোঝেন কত সুখে আছি, প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আসি, এটা কন্টিনিউ হয়ে গেছে, কিছু করার নাই। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনেই ভোগান্তির একই চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কখনো রোদ কখনো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। লাইনে গ্যাসের চাপ না পাওয়ায় বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন। 2 ঘন্টা 20-25 মিনিট হয়ে গেছে, গাড়িতে যা গ্যাস আছে তাও শেষ হয়ে যেতেছে। আবার যাই দেখবো যে প্রেশার নাই গা, তাইলে লাভটা কি এই সিরিয়াল দিয়া? ঠিকমতো গ্যাস পাই না, মানে খুব যন্ত্রণা আছে। দিনের বেলা ডিউটি করা লাগে, আবার রাত্রে সন্ধ্যাবেলা সিরিয়াল দিলে ফজরে আজান দেয় গ্যাস পাইতে পাইতে। সরকারে যদি কোনো পরীক্ষা না নেয় তাহলে আমরা কি বলবো? এখন সরকার যেরকম চালাইতেছে আমরা এরকম চলতেছি।
এদিকে গ্যাস সংকট নিরসনের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় হতাশ পাম্প সংশ্লিষ্টরা। তাদের লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়ত। আমাদের তো কিছুই কারসাজি নেই, কারণ আমরা সেল করলে আমাদের কমিশন আসবে। এখন 1/3 নেমে গেছে, ইলেকট্রিসিটি বিল ঠিকই আসবে, এই মাসের সেল যেটা আসবে ওটাতে তো আমরা ইলেকট্রিসিটি বিলও উঠবে না। এই এমপ্লয়ির বেতন টেতন সেটা তো প্রশ্নই ওঠে না দেওয়া। সংকট নিরসনে সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপের আশা গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে গ্যাস সংকটে ধুঁকছে শিল্প কারখানা। অনেক কারখানায় কমে গেছে উৎপাদন। গ্যাস সংকটের মধ্যে বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ। এতে লোকসান গুনতে হচ্ছে উদ্যোক্তাদের, বাধাগ্রস্ত হচ্ছে রফতানি কার্যক্রম। প্রকট হচ্ছে গ্যাসের সংকট, গতি কমছে কারখানার কর্মযজ্ঞে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনার পর জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। 2 সপ্তাহ ধরে চলমান সংকটে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর সহ বিভিন্ন শিল্প এলাকায় পড়েছে এর প্রভাব। বিশেষ করে নারায়ণগঞ্জে ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদনের গতি কমেছে বেশি। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির প্রায় 550 শিল্প কারখানার উৎপাদন। গ্যাস সংকটের কারণে গাজীপুরে কিছু কারখানার কর্মঘণ্টা রিশিডিউল করা হচ্ছে। কোনো জায়গায় কারখানা বন্ধের গুজব থাকলেও সরেজমিনে গিয়ে সেগুলো সচল থাকতে দেখা গেছে। বিকল্প উপায়ে কারখানা চালু রাখতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে মালিকদের। এরপরও সময় মতো পণ্য সরবরাহ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাদের জন্য। বিদ্যুৎ আসলে গ্যাস পায় না, গ্যাস আসলে বিদ্যুৎ পায় না। এতে করে এই কোম্পানির বা আমাদের মালিকের অনেক বড় ক্ষতি হইতেছে। এত পরিমাণ গ্যাসের প্রবলেম যা আমাদের মেশিন বন্ধ থাকে, মানে কোনোভাবে উৎপাদন হতে হয়। আমার প্রোডাকশন হওয়ার কথা 20-25 টন, সেইখানে প্রোডাকশন আমি অর্ধেকও করতে পারি না। এখানে আমাদের সবসময় 4 থেকে 5 বা মিনিমাম 10 PSI দরকার পড়ে, সেইখানে আমরা প্রতিদিন 1, 1.5, 2 সর্বোচ্চ পাই। এছাড়া গ্যাসের চাপে কমে যাওয়া ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইনে ভোগান্তি কাটছে না। এতে বিপাকে পরিবহন খাত সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আইসিসি আর স্কলাররা বাংলাদেশ ভারত 2 দেশের অ্যাম্বাসেডর হবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বিকেলে বারিধারা ইন্ডিয়ান হাই কমিশনার স্কলারদের বিদায় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। চলতি বছর ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন ICCR স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছেন 500 শিক্ষার্থী। সঙ্গীত, নৃত্যকলা সহ বিভিন্ন বিষয়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 3 বছরের জন্য পড়াশোনার সুযোগ পাবেন তারা। ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, শিক্ষার্থীরা রাষ্ট্রদূতের মতো তাদের দেশকে প্রতিনিধিত্ব করে। 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনির্মাণে তরুণ মেধাবীদের কাজ আর করার আহ্বান জানান তিনি। One of your job is to make sure that these two vibrant people to people, we have excellent relationship. এইটা আপনাদের কাজও আছে, আমাদেরও ওইটাই কাজ আছে। সব সময় একই জিনিস ভাবতে হবে যে আমরা পিপল টু পিপল কিভাবে মিলেমিশে আমরা পুরো একদম আপনার এখানকার কালচার ওইখানকার কালচার, হাউ উই ক্যান সর্ট অফ গিভ টু ইচ আদার। And the talent is absolutely excellent. I wish you all the very best. বাক স্বাধীনতার নামে সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য কিংবা উস্কানিমূলক প্রচারণা বরদাস্ত করবে না সরকার। টেলিযোগাযোগ মন্ত্রী জানান, এসব অতৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আর এ বিষয়ে সহযোগিতা চেয়ে মেটা, গুগল সহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে সরকার। দুপুরে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন টেলিযোগাযোগ মন্ত্রী। ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে হরহামেশায় চোখে পড়ে ভুয়া ফটোকার্ড, উস্কানিমূলক কিংবা ভুয়া তথ্য সংবলিত কন্টেন্ট। উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়া এসব ডিজিটাল কন্টেন্ট সমাজে তৈরি করছে বিভ্রান্তি ও উত্তেজনা। এমন প্রেক্ষাপটে গুজব, অপপ্রচার ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2026-30 এর প্রাথমিক খসড়া উপস্থাপন অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাক স্বাধীনতার নামে কাউকে সামাজিক মাধ্যমে অপতথ্য, অপপ্রচার চালাতে দেওয়া হবে না। এই বিষয়ে সরকার শিগগিরই বৈঠক করবে মেটা, গুগল সহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে। ভেরি এম্বারেসিং, ভেরি বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে কন্টেন্ট দেখে।
ভুল নিউজ, ভুল পারসেপশন, ভুল কন্টেন্ট যায়, তাহলে কিন্তু জনগণ ভুল পারসেপশন নিয়ে থাকবে। যারা সোশ্যাল মিডিয়া চালান তাদের কাছে আমরা অনুরোধ করব, আমরা তাদেরকে নিয়ে বসবো। অনুষ্ঠানে দেশের ব্যাংকগুলোর দুর্বল সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। শুধু ব্যাংক নয়, সরকারি প্রতিষ্ঠানগুলোর ডেটা নিরাপত্তা ব্যবস্থাও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য। দুই একটা এমন ফাইন্ডিংস আসলো যে এগুলো দিয়ে অনেক বড় বড় ওই ব্যাংকের অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। বেসিক ইমেল থেকে বলেন, সরকারি ডেটা থেকে বলেন, আই ফিল যে আমরা মানে একেবারে প্রাইমারি পর্যায়ে আছি। সাইবার প্রতারণা, ফেসবুক আইডি হ্যাক, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্য ফাঁস বা ভুয়া তথ্য ছড়ানোর মতো ঘটনায় অভিযোগ জানাতে নাগরিকদের জন্য সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম CIRS নামে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এই প্ল্যাটফর্মে অভিযোগ গ্রহণ, সংশ্লিষ্ট সংস্থায় পাঠানো এবং নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণ করা যাবে। গত 20 বছর ধরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন 450 বাংলাদেশি। এমন অভিযোগে নথিপত্র সংগ্রহ করছে দুদক। এবার তাদের ব্যাংক হিসাবের খুঁটিনাটি তথ্য পেতে BFIU-তে চিঠি দিয়েছে সংস্থাটি। দুবাইয়ের গোল্ডেন ভিসার আওতায় 5 বা 10 বছর মেয়াদী আবাসিক সুবিধা মেলে। এর মাধ্যমে স্থানীয় স্পন্সর ছাড়াই দেশটিতে বসবাস, কাজ ও ব্যবসা করতে পারেন বিদেশি নাগরিকরা। দুদকের কাছে অভিযোগ রয়েছে 2020 সালে দুবাইয়ে এই সুবিধা তালিকায় এগিয়ে ছিল বাংলাদেশিরাই। এমন প্রেক্ষাপটে 2023 সালে অনুসন্ধানের নামে দুদক অভিযোগ বলছে বাংলাদেশের ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার 459 জন সুইজারল্যান্ডের ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন ব্যাংকে অর্থ পাচার করেছেন। পরবর্তীতে দুবাইয়ে গোল্ডেন ভিসার সুবিধা কিনেছেন 972টি প্রপার্টি। সংযুক্ত আরব আমিরাত সরকারের কর্তৃপক্ষের গোল্ডেন ভিসা সুবিধায় 972টি প্রপার্টি ক্রয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান করছে। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছেন। তালিকায় থাকা 70 জনকে শনাক্ত করে গত বছর এনবিআরকে চিঠিও দেয় দুদক। তবে এবার 459 জনেরই ব্যাংক হিসাবের নথি তলব করে বাংলাদেশ ব্যাংকের BFIU-কে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা মূলত BFIU-র মাধ্যমে তথ্য পেলে তারা অনুসন্ধানকারী কর্মকর্তা মনে করছেন যে সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত তথ্য পাবে। এ বিষয়ে 2023 সালে হাইকোর্টে রিট করা হলে দুদক সহ সংশ্লিষ্টদের তদন্তের নির্দেশ দেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন 450 বাংলাদেশি। এমন নথিপত্রের সংগ্রহ করছে দুদক। প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে 15,000-এর বেশি ভুল চিহ্নিত করেছে বিশেষজ্ঞ কমিটি। এসব ভুল সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেই সঙ্গে ইতিহাসের সঠিক তথ্য উপস্থাপনের জন্য বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। নূরে আলমের রিপোর্টে বিস্তারিত। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর শিক্ষাক্রম পরিমার্জনের উদ্যোগ নেয়। এজন্য গত মার্চে বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়। বিশেষজ্ঞ কমিটি এরই মধ্যে 15,000-এর বেশি ভুল চিহ্নিত করেছে। এর মধ্যে ভাষাগত দুর্বলতা, বানান এবং ছবির ভুল রয়েছে। সেই সঙ্গে ইতিহাসের তথ্যগত উপস্থাপনেও রয়েছে বিভ্রাট। এই ভুলগুলো তো আসলে বিষয়ভিত্তিক এবং প্রত্যেকটা জায়গায় এই ভুলগুলো চিহ্নিত করেছে এবং সেটা 3 ভলিউম আকারে এনসিটিভির কাছে পাঠানো হয়েছে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে লাল কালি দিয়ে সুন্দর করে বইগুলো কারেকশন করে দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক পরিমার্জনে মুক্তিযুদ্ধের ইতিহাসে যার যা ভূমিকা সেটি গুরুত্বের সঙ্গে থাকছে। সেই সঙ্গে 24-এর গণঅভ্যুত্থান সহ দেশের গুরুত্বপূর্ণ গণতন্ত্রকামী আন্দোলনও থাকছে পাঠ্য বইয়ে। এনসিটিভি বলছে ভুল সংশোধন করে পাণ্ডুলিপি চূড়ান্ত করার কাজ চলছে। ভুল বা মান উন্নয়নের যে সাজেশনগুলো এসছে সেগুলোকে আমরা এখানে এনে কম্পিউটার ইনসার্ট করি। প্রুফ দেখে ভাষাগত, তথ্যগত উপযোগিতা, যৌক্তিকতা এবং নির্ভুল করার স্বার্থে আমরা যতখানি সম্ভব আমাদের চেষ্টা করছি। শিক্ষকরা বলছেন বাংলা ও ইংরেজি সংস্করণের অনেক বিষয়ের বইয়ে তথ্যগত মিল থাকে না, এগুলো নিয়েও কাজ করতে হবে। এনসিটিভির অনুমোদিত বইগুলো তারা সৃজনশীল পদ্ধতিতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবেই পড়তে হয়। সেক্ষেত্রে
ভুল সংশোধন এবং সর্বশেষ তথ্যটা আমি মনে করি বইতে আসা উচিত। প্রাথমিক পর্যায়ের 36টি এবং মাধ্যমিক পর্যায়ের 97টি বই পরিমার্জনে কাজ করেছেন 320 জন বিশেষজ্ঞ। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে নির্ভুল পাঠ্য বই তৈরি করতে হবে, আর এজন্য পরিমার্জনের সঙ্গে গবেষকদের পাশাপাশি শিক্ষকদেরও সম্পৃক্ত করার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। রফতানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে অর্থ বছর শুরু করলো দেশের পোশাক তৈরি শিল্প। একই অবস্থা মোট পণ্য রফতানিতেও। খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় কমেছে ক্রয়াদেশ। এই অবস্থায় বাজার চাহিদা কাজে লাগাতে একক খাত নির্ভরতা কাটানোর তাগিদ অর্থনীতিবিদদের। এখনো ভূ রাজনৈতিক অস্থিরতায় ভুগছে বিশ্ববাজার। এরই প্রতিচ্ছবি ফুটে উঠেছে দেশের রফতানি আয়ে। চলতি বছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক শিল্পের আয় হয়েছে 388 কোটি 67 লাখ ডলার। গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 2% কম। তবে 14.73% বেড়েছে আগের মাস জুনের তুলনায়। পোশাক শিল্পের নেতিবাচক প্রবৃদ্ধির কারণে বছর ব্যবধানে কমেছে মোট রফতানি আয়ও। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, 2026-27 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে মোট রফতানি হয়েছে 472 কোটি 74 লাখ ডলারের পণ্য, যা মাস ব্যবধানে 12.49% বেশি। তবে গেল বছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় 1%। বৈশ্বিক বাজারেও কিন্তু অর্ডার কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নও প্রায় 19 থেকে 20% অর্ডার কমেছে। তাদের ক্রয় ক্ষমতাও কিন্তু কমছে। এটাকে আমাদের মেনে নিতে হবে। গ্যাসের সংকট কিভাবে সহজ সমাধানে এনে এটাকে ত্বরান্বিত করা যায়, পোর্টের সমস্যার সমাধান কিভাবে করা যায়, এবং ওয়ান স্টপ সার্ভিস কিভাবে দেওয়া যেতে পারে, এই জিনিসগুলো যত দ্রুত সমাধান হবে এই সেক্টর আবার ঘুরে দাঁড়াবে। তবে রফতানি আয় বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্যের খাতে। মাস ব্যবধানে 1.5% বেশি বেড়ে এ খাত থেকে আয় এসেছে 13 কোটি 9 লাখ ডলার, যা গেল বছরের একই সময়ের তুলনায় 2.81% বেশি। যারা সত্যিকার রপ্তানিকার তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স এটা কিন্তু ইজি করতে হবে। আমাদের দেশে যেটা হয় যে যারা প্রকৃত রপ্তানিকারক না, বিভিন্ন ভাবে তারা ঋণ পেয়ে যাচ্ছে, আবার যারা প্রকৃত রপ্তানিকারক তারা কিন্তু ঋণের সুবিধাটা পাচ্ছে না। একই সঙ্গে যে পলিসি সাপোর্ট, বিভিন্ন দেশে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষেত্রে পলিসি সাপোর্টের সঙ্গে সঙ্গে সরকারকে পাবলিক প্রাইভেট ইনভেস্টমেন্টের মাধ্যমে সম্ভব হলে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি করা দরকার। বছর ব্যবধানে প্রায় 54% প্রবৃদ্ধি দেখিয়েছে পাট ও পাটজাত পণ্য খাত। এখান থেকে দেশে রফতানি আয় এসেছে 8 কোটি 53 লাখ ডলার। এছাড়া মাস ব্যবধানে 3.59% প্রবৃদ্ধিতে হোম টেক্সটাইল খাত রফতানি করেছে 7 কোটি 78 লাখ ডলারের পণ্য। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 2026-27 অর্থ বছরের প্রথম মাস জুলাই ব্যাংকিং খাত থেকে 7,469 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, যা বাজেটে নির্ধারিত লক্ষ্যের তুলনায় পরিমাণের দিক থেকে 1,864 কোটি টাকা কম। এক বছরের ব্যবধানে ঋণ নেওয়ার গতি কিছুটা কমলেও রাজস্ব ঘাটতি আর ব্যয় সামাল দিতে সরকারের নির্ভরতা ব্যাংকের উপর। কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকে পর্যাপ্ত তারল্য রয়েছে, ফলে স্বাভাবিক প্রক্রিয়া ঋণ সংকটে পড়বে না বেসরকারি খাত। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী সদ্য বিদায়ী অর্থবছরের জুন পর্যন্ত ব্যাংক খাতে সরকারের মোট ঋণের স্থিতি প্রায় 8 লাখ কোটি টাকা, যা আগের বছরের একই সময় ছিল প্রায় 7 লাখ কোটি টাকা। চলতি 2026-27 অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ব্যাংক ব্যবস্থা থেকে 7,469 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। বাজেটে নির্ধারিত লক্ষ্যের তুলনায় এই ঋণের পরিমাণ 1,864 কোটি টাকা কম। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত অর্থবছরের একই সময়ে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ ছিল 8,000 কোটি টাকা। রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি, সরকারি ব্যয় বৃদ্ধি এবং সঞ্চয়পত্র থেকে প্রত্যাশিত অর্থ সংগ্রহ না হওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকেই বেশি ঋণ নিতে হচ্ছে সরকারকে। স্বাভাবিকভাবে প্রথম মাসে আপনারা দেখছেন লক্ষ্যমাত্রার তুলনায় কম অর্থ সরকার ব্যাংক থেকে নিয়েছে। এর অর্থ এই না যে টোটাল 12 মাসেই এই হারেই সরকার নেবে। সরকার তার চাহিদা মোতাবেক এই গতি বাড়তেও পারে, আবার কমতেও পারে। তবে এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহে চাপ পড়বে না বলে মত বাংলাদেশ ব্যাংকের। সমন্বয়ের মাধ্যমেই শিল্পায়ন প্রসারিত হয়। তো বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে এই যারা ইনভেস্টর তাদের জন্য সুলভে অর্থায়নটাকে নিশ্চিত করা।
বাংলাদেশ ব্যাংক এই বিষয়টা নিশ্চিত করবে। অন্য বিষয়গুলো সরকারের অন্যান্য বডি আছে, তারা দেখবে। অবশ্যই গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, এই বিষয়গুলি নিয়েও তো সরকার চিন্তা করছে। নতুন সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগেও বাড়তি অর্থের চাপ সামাল দিতে ব্যাংক ঋণের উপর নির্ভরতা বেড়েছে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিশ্বমানের বস্ত্রশিল্প প্রদর্শনী বিটমা আয়োজনের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় দুই সংগঠন বিজিএমইএ, বিটিএমইএ। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, মেলায় দুই সংগঠন যৌথভাবে বিশ্বমানের যন্ত্রাংশ ও উপকরণ উপস্থাপন করবে। এতে উদ্যোক্তারা হাতের কাছেই পাবেন শিল্প সহায়ক নকল সরঞ্জাম, এআই প্রযুক্তি সংযোজন, নেটওয়ার্কিং, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে প্রদর্শনীতে। এ সময় উদ্যোক্তারা বলেন, সকল পক্ষ একসঙ্গে কাজ করলে $100 বিলিয়ন রফতানি করা সম্ভব। আমরা খুব শীঘ্রই এই আমাদের নেক্সট ফেয়ার করব, যার নামকরণ দিয়েছি আমরা বিটমা। বিটিএমএ, বিজিএমএ নিরলসভাবে এই কাজগুলো সম্পাদন করেছে। আমরা ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেছে। ভবিষ্যতে বিটিএমএ, বিজিএমএ একসাথে দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, এই সেক্টরের সাথে একসাথে কাজ করবে। যুদ্ধবন্ধে আলোচনায় বসার বিষয়টি অস্বীকার করায় মোস্তফা খামেনি প্রশাসনকে প্রতারকের দল বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানি বৈঠকের জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও নিজেদের দাবিতে অটল রয়েছে। অদূর ভবিষ্যতেও আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনছে ইরান। সম্প্রতি আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তেহরানের সঙ্গে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সমঝোতার পথে এগোচ্ছে দুই পক্ষ। তবে ট্রাম্পের সেই বক্তব্য সরাসরি নাকচ করে দেয় তেহরান। এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ইরানের নেতৃত্ব নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, মোস্তফা খামেনি প্রশাসন তার সঙ্গে প্রতারণা করেছে। সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট এও জানান, ইরান নিজেরাই ট্রাম্প প্রশাসনের কাছে বৈঠকের অনুরোধ করেছে। আলোচনাও শুরু হয়েছে এবং সামনে আরও বৈঠক নির্ধারিত রয়েছে। তেহরানের জন্য চুক্তিতে স্বাক্ষর করার এটি শেষ সুযোগ বলে জানান তিনি। তবে নিজেদের বক্তব্যে এখনো অটল রয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতে আলোচনায় অংশ নেয়ার কোনো পরিকল্পনা নেই। মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নিরাপদ রুট তৈরির বিষয়ে আলোচনা চলছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজে ইরানের অনুমোদিত নৌপথ পরিবর্তনের চেষ্টা করে বা যুদ্ধজাহাজ মোতায়েন করে, তবে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিতে দাবি করেছে IRGC। এরই মধ্যে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এখনও কেউ দায় স্বীকার করেনি। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সামনে রেখে ডারউইনে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গেছে টাইগাররা। ডারউইনে 13 আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে দুই দল। ম্যাকিয়ে দ্বিতীয় ম্যাচ শুরু হবে 22 আগস্ট। অজিদের বিপক্ষে মেগা সিরিজ সামনে রেখে ডারউইনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। দ্বিতীয় ধাপে অস্ট্রেলিয়ায় যাওয়া ক্রিকেটাররাও যোগ দিয়েছেন ক্যাম্পে। নর্দার্ন টেরিটরির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় সফররতরা। ট্রেনিং ফ্যাসিলিটিস সহ সার্বিক ব্যবস্থাপনায় মুগ্ধ শান্তর দল। স্টার ক্যামেন্স হ্যাজলউডের পেস আক্রমণ সামলাতে অনুশীলনে বাড়তি মনোযোগ দিচ্ছেন ব্যাটাররা। অস্ট্রেলিয়া ট্রু উইকেটে অতিরিক্ত শট খেলার প্রবণতা থেকে দূরে থাকতে পারলে ভালো করা সম্ভব ব্যাটারদের জন্য। ওজি বোলারদের ফাঁদে পা দেয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে শিখতে হবে বলে মনে করেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। এক্ষেত্রে দলের জুনিয়রদের জন্য মুশফিকদের অভিজ্ঞতা এবং পরামর্শ হতে পারে আসল টোটকা। নিজেদের অভিজ্ঞতা থেকে বোলারদের জন্য পরামর্শ দিয়েছেন হান্নান। বলেছেন, মূল দায়িত্বটা পালন করতে হবে পেসারদেরকেই, তবে তার জন্য খুঁজে পেতে হবে সঠিক লেন্থ।
কালে ভদ্রে যা ঘটে না তা যখন হঠাৎ করে সামনে আসে তখন ভ্যাবাচ্যাকা খেয়ে যাওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া সিরিজটা এখন তেমনই এক পরিস্থিতি তৈরি করেছে। 23 বছর আগে হয়ে যাওয়া এক সিরিজকে এখন বারবার মনে করে শান্তদের জন্য জোগাতে হচ্ছে আত্মবিশ্বাসের টোটকা। আর তার জন্য সে সময়কার সেরা ব্যাটারের চেয়ে ভালো পরামর্শদাতা আর কে বা হতে পারে? হান্নান সরকার অনুজদের জন্য দেখালেন সফলতার পথ। প্রথাগতভাবে ড্রাইভ খেলতে পছন্দ করেন বাংলাদেশের ব্যাটাররা। উপরের দিকের প্রায় সবার মধ্যেই আছে শর্ট খেলার প্রবণতা। কন্ডিশন বিবেচনায় যা একেবারে ভুল হবে বলে মনে করেন হান্নান। তার কথা, ভালো করতে হলে কমাতে হবে সে প্রবণতা, মারার চেয়ে ছাড়ার দিকেই বেশি মনোযোগী হতে বললেন টাইগারদের। ড্রাইভিং স্লটে যে বলগুলো আছে এগুলো একটু কনসার্ন থাকা খুব জরুরি। মানে নর্মালি এই ধরনের বাউন্সি উইকেটে ড্রাইভ খেলা অলওয়েজ একটু চ্যালেঞ্জিং, যেখানে মুভমেন্টও বেশি থাকে, পাশাপাশি এক্সট্রা বাউন্স। আর সাইড শটের প্রতি একটু নজর রাখলে ভালো। বল ছাড়ার অভ্যাসটা যার ভালো, সেইখানে সার্ভাইভ করার কাজটা খুব সহজ হবে। ব্যাটসম্যানরা যদি সেই লোভটা সামলাতে না পারি, তাহলে কিন্তু একটা দুইটা 4 মেরে শর্টস খেলে আউট হয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। 23 বছর আগের ডারউইন এখন আর নেই আগের মতো। এক সময় কিছুটা এশিয়ান চলের উইকেট থাকলেও এখন সেটা বদলে গেছে। টপ এন্ড টি20তে নির্বাচক হিসেবে ছিলেন হান্নান সরকার, তাই জানেন প্রতিপক্ষকে আটকাতে হলে এখানে মূল দায়িত্বটা নিতে হবে পেসারদেরকেই। তবে তার জন্য সঠিক লেন্থ খুঁজে নেওয়ার চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিলেন তাসকিন এবাদতদের। এই কন্ডিশনে আমাদের যারা বোলিং করছে তারা কখনো খুব বেশি বল করেছে আমি বলবো না, লাইক এবাদত, খালেদ, তাসকিন যারাই আছে, ইভেন মুশফিকের কথা যদি বলি, পেস বোলারদের কথা স্পেশালি বলতে চাই, তারা আসলে এখানে হয় না যে এই ধরনের পেস কন্ডিশনে কিন্তু বোলিং করার আলাদা একটা এক্সপিরিয়েন্স লাগে। কোন লেন্থে করতে হবে, কোন লেন্থ থেকে কীভাবে ব্যাটসম্যানকে সেখানে বিট করতে হবে। সো ট্রেডিশনাল লেন্থ আর এই কন্ডিশনের লেন্থ কিন্তু একটু আলাদা হয়। সময়ের সেরা দলটাকেই বাংলাদেশের বিপক্ষে নির্বাচিত করেছে অস্ট্রেলিয়া, তাই ভালো করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে টাইগারদের। অজি ক্রিকেটারদের নিয়ে অতিরিক্ত না ভেবে নিজেদের শক্তির জায়গায় অবিচল থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ। ট্রাভিসেটকে আটকে রাখতে পারবেন না আপনি। সে যদি 30-40 করে ফেলে কুইক করে করুক, কিন্তু তারপরেও যদি তারা উইকেটটা আমরা নিয়ে নিতে পারি, সেই রানটা আর বড় করতে পারবে না। সো এই জন্য আমাদের নিশ্চিতভাবে একটা প্ল্যান থাকবে। সেই প্ল্যানটা এক্সিকিউশনের যে বিষয়টা, সেটাই বলছিলাম এক্সপিরিয়েন্স। স্পিন পর্যন্ত যাওয়ার আগেই যে পেস বলে রানটা করে ফেলবে, সেই পেস বোলিংয়ের আমার মনে হয় যে যারা রয়েছে তাসকিন সেখানে লিড করবে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। সো লেটস সি, আসলে হোপ ফর দ্য বেস্ট। 23 বছর আগে টেস্টগুলোকে 4 দিনে নিয়ে যাওয়াটাকেই সাফল্য হিসেবে দেখেছিল তৎকালীন ম্যানেজমেন্ট, কিন্তু হান্নানের বিশ্বাস এবার আর দিন ক্ষেপণ নয়, অজিদের চমকে দেবে শান্ত বাহিনী। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি, নেওয়া হবে বিরোধী দলের মতামত। ডিসেম্বরের মধ্যে কৃষক কার্ডের পূর্ণাঙ্গ তালিকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। চলছে ব্যাংক হিসাব খোলার কাজ। নিরাপদ পানি নিশ্চিতে বিশেষজ্ঞদের সহায়তা কামনা। এবং 5 আগস্ট ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা জোরদার। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। দেশে ফিরলেই হবেন গ্রেফতার। এই ছিল 5টার সময়। এরপর বাংলা সময় নিয়ে থাকবেন সহকর্মী জিনাতারা জশোয়া। আইরিন, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।